বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল। বিএনপি যথারীতি কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে। কথাটা আমির খসরু ভাই একেবারে ঠিক না। আমি বাংলাদেশের এক্সাম্পল দিই। 2007-8 সালে তখন তো 111 সরকার আপনাদের পাশায় লাথি দিয়ে খেদায় দিয়ে তারপরে আসছিল, অনির্বাচিত সরকারই তো ছিল। এফডিআই প্রবাহ প্রায় $1 বিলিয়ন ছাড়া যায়, এটা একটা রেকর্ড ছিল। আমির খসরু ভাই, আপনি তো সিনিয়র নেতা, কথাবার্তা তো বুঝে বলবেন। আপনি অ্যাকাউন্টিং এ মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা 3টা সিম্পল জিনিস দেখা করে। এইটারে বলা হয় ডানিংস ওএলআই প্যারাডাইম অথবা একলেকটেক প্যারাডাইম। এটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়। ওএলআই মানে হইতেছে ওতে ওনারশিপ অ্যাডভান্টেজ, কোম্পানির নিজস্ব প্রযুক্তি, ব্র্যান্ড, প্যাটেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন, এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয়। এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ, যে নির্দিষ্ট দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে। আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ, মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া। তো এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে, বিনিয়োগ কেন করবে, কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে। আপনি যে লোকেশন অ্যাডভান্টেজ, এই লোকেশন অ্যাডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না। আওয়ামী লীগ যে 173 দিন হরতাল করেছিল আপনাদের আমলে, বিএনপির আমলে, সেটা তো নির্বাচিত সরকারই ছিল। কেন করেছিল এবার বুঝেছেন তো? আর আপনাদের যে চুষ্টি ছিল আওয়ামী লীগ এতদিন, যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুঙ্কার দিতেন, কেন দিতেন বুঝেছেন তো? আপনারা এই দেখায় 173 দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল, কি সারা গেছিল। এই 173 দিন হরতালের এফডিআই আসছিল কতদিন জানেন? 91 থেকে 96 খালেদা জিয়ার আমলে। 91 আনুমানিক আসছিল 20 থেকে 30 মিলিয়নের মতো মাত্র। 95টা বাইরে 100 মিলিয়নের কিছু বেশি হয়েছিল। গড়ে 50 থেকে 80 মিলিয়ন আসছিল বছরে, কিছুই না। এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ আমলের সাথে 96-2001 আওয়ামী লীগ আমলে এফডিআই আসছিল গড়ে 200 থেকে 300 মিলিয়নের মতো। বুঝেছেন তো? কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল, তো কেন তখন এফডিআই আসে নাই? ব্যাখ্যা দেন এটার। তাই আমির খসরু ভাই এমন কিছু কইেন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না, যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝাপড়া নাই। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে, ধরাটাই স্বাভাবিক। দেশের উপকার হইলে, দেশ আগায় গেলে তো ওদের সমস্যা। কিন্তু মনে হচ্ছে বিএনপির নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে নাই যে এমন একটা সফল সম্মেলন হইলো। তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছতাচ্ছিল্য করে একটা ভিডিও করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে, গ্যাস নাই, পাওয়ার নাই, রিজার্ভ নাই, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। আর কি বলবো, ডাক্তার জাহেদ যদি সবকিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল। বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ, এটা একটা স্পেশালাইজ স্কিল। আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে, যে কথা আশিক বলিছে সেটা আরো স্পষ্ট করবো, কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর দিই। তার আগে আরেকটা কথার উত্তর দেওয়ার দরকার আছে, কারণ আবার আজকে দেখলাম যে 2 সাংবাদিক, এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী, আবার সেই অনুসন্ধানীর পোস্ট শেয়ার দিয়েছে আর এক বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা নেওয়া পাবলিক। তারা কইছে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে, তাই এসব কইরা বিনিয়োগ আসবি না, বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি। হ্যাঁ, আরো কিবা মেলা কিছু কইছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। তাই হয়েছে কি, বাংলাদেশের সাংবাদিকদের কারো কারো হারকিউলিস হওয়ার শখ জাগে। মানে সে সবার তো বেশি বুঝে, মহাকাশ বিজ্ঞান থেকে ফিলোসফি, কৃষি থেকে শিল্প, বাণিজ্য থেকে সমাজ বিজ্ঞান, ডাক্তারি থেকে প্রকৌশল, রাজনীতি থেকে রাষ্ট্রনীতি, কূটনীতি, কোনো কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না। খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি। আর নিজের ভিতরের অন্তঃসার শূন্যতা, মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাদ কইরা বের হয়ে যায়। ভিন্ন ধর্মের মানুষকে কাফের বইলা গালি দেয়, ওর বস্ত কাফের একটা। আমার কাছে থেকে একটা জিনিস আমাকে মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসের কপি দিয়া, তাই ওর বসের নাম জানি, ওর বস তো কাফের, ওর হিসাবেই কাফের। তো ওই বসের কথা উঠে বসে কেন? ওই লন্ডনে থাকি বা কেন? ওটাও তো কাফের দেশ। মানিক বন্দ্যোপাধ্যায় ইনকা মানুষের জন্য প্রাগৈতিহাসিক বলে একটা গল্প লিখেছিল। গল্পটা কি, এটা মজার গল্প, এটা কয়নি। আর ডাকাতি করতে যে আহত হয়ে লুলা হয়ে যায়, নাম ভিকু। তারপরে ভিক্ষা করা ধরে। এই যে কচু খেতে যেমন মোটা আজিজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছিল না, তারপরে অনুসন্ধানে চাজিয়েছে, তার সাথে মিল আছে কলে। তো ওই একই জায়গা এক স্বামী স্ত্রী ভিক্ষা করে। ওই ভিখারি মাইয়া, ওই যে স্ত্রী, তার নাম পাসি, ওর পায়ে একটা পচা ঘা আছে, সেটা হইতেছে ওর সম্পদ, ওইটা দেখায় ভিক্ষা নেয়। তো ওই যে অনুসন্ধানী সাইজা কিছু জিনিসপত্র কাছ থেকে বাগায় নেয় না, মানুষের কাছাকাছি যে বাগায় নেয়, ওইটাই তার সম্পদ আর কি। হ্যাঁ, তো এক রাতে ভিখু পাসির স্বামীরে মেরে ফেলে তো পাসিক পিঠে তুলে পলাইতেছে, আকাশে সাজ উঠেছে, ওই অন্ধকারে 2 প্রাণী চলিচ্ছে, আর গল্পটা শেষ হইতেছে এইভাবে। বাংলা সাহিত্যের সবচেয়ে চমৎকার গদ্য এটা।
সবচেয়ে ক্লাসিক, সবচেয়ে সাহিত্যিক লাইন এগুলো, বলি আপনার শুনেন। হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনীর মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল, লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। যাই হোক, কচুর ক্ষেত্রে ইংরেজি যেটা কইছে সেটা কি ঠিক আছে? ঠিক কইছে। এই যে ইজ অফ ডুইং বিজনেস, এটা সূচক করতো বিশ্ব ব্যাংক 2021 সালে এটা বন্ধ করে দেয়। এর প্রধান কারণ ছিল তথ্য জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাব। চীন, সৌদি আরব এবং আজারবাইজানের র্যাঙ্ক উন্নত করতে বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল, তদন্তে অনিয়মের প্রমাণ মেলে। তো তারপরে বিশ্ব ব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে 2021 সালে এটা বন্ধ করে দেয় এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নেয়। নতুন সুযোগটা কি? নতুন সুযোগ হইতেছে বিজনেস রেডি, এটাকে বি রেডি বলে। এটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটা সূচক। 2024 সালে বিশ্ব ব্যাংক চালু করে এই বি রেডি, যা ব্যবসা পরিচালনা, পরিবেশ, সক্ষমতা পরিমাপ করে। এই 10টা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে। যেমন ধরেন ব্যবসা শুরু, কর প্রদান, চুক্তি প্রয়োগ, বৈদেশিক বাণিজ্য, শ্রম নিয়োগ, সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি। বাংলাদেশের অবস্থান এই বি রেডিতে কত? বিশ্ব ব্যাংকের নতুন বি রেডি সূচকে বাংলাদেশ 50টা দেশের মধ্যে 29তম। উইজারে দেখাইছে 5 বছরে পুরানা। হ্যাঁ, 2020 সালে বাংলাদেশের অবস্থান ছিল 190টা দেশের মধ্যে 168তম। তো 50টা দেশের মধ্যে 29তম। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে না? তো গুগল কইরা আর বুদ্ধিজীবিতা কত? বাংলাদেশে বিনিয়োগ আসবে, বিপুল বিনিয়োগ আসবে, কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে। আগামী 5 বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দিই। আপনারা জানেন আমি মার্কেটিং এর লোক, আমি মার্কেট অ্যাক্সেসের লোক না। কোম্পানি নতুন কোন মার্কেটে কাজ শুরু করবে সেটা যারা সিদ্ধান্ত নেয়, এটা হইতেছে মার্কেট অ্যাক্সেসের লোক। আমার কোম্পানিগুলো বাংলাদেশে আসছে, মানে আমি যার জন্য কাজ করি, আমি যেটি চাকরি করি, আমার কোম্পানিগুলো কি কি জানেন তো? আমি যেটা গ্লোবাল মেডিকেল রিলেশনসে কাজ করি, অনেকে ভাবে আমি কসমেটিক্স নিয়ে কাজ করি। আমি কাজ করি ভিসি ল্যাবরেটরিজ, সেরাবে, স্কিনসিউটিক্যালস, লারোসপোজে আর স্কিন বেটার সায়েন্স নিয়ে। এই 5টা কোম্পানি আসছে, 5টা বাংলাদেশে। কত চাকরি হবে চিন্তা করেন। আমার এই টিমে রাখিছে যারা কাজ করিচ্ছে এটা নিয়ে। তো এই মার্কেট অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করার লাগিচ্ছে, পুরে পুরে বোঝা লাগিচ্ছে এই জিনিসটা কি। তো আর বাংলাদেশ কেন একটা অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন তা বুঝতে পারছি। প্রথমে বলে নি, সব শিল্পে, সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয়, ডাক্তার জাহেদ? ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই। এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব, আলাপটা খুব ইন্টারেস্টিং হবে। আগে অন্য একটা জিনিস দেখে নিই, বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী? আপনি যদি বিনিয়োগকারী হইতেন তাইলে আপনি কি করতেন? আসেন এটা একটু বুঝে দেখি। বাংলাদেশে কর ছাড়ের দীর্ঘমেয়াদ আছে। বাংলাদেশে প্রায়োরিটি সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি, আইসিটি, ফার্মাসিউটিক্যাল 10 বছর করমুক্ত সুবিধা পায়। ভারত পাকিস্তানে সর্বোচ্চ 3 থেকে 10 বছর সেক্টর ভেদে। 2 নম্বর, রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে। সফটওয়্যার রপ্তানিতে 20% নগদ প্রণোদনা, ভারতে 0.5 থেকে 4.3%, পাকিস্তানেতে 1 থেকে 5%। এসিজেড যেটা, সেখানে 100% বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে, কোনো স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই। ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে। নারী কেন্দ্রিক প্রণোদনা, 10% নারী কর্মী নিয়োগে 20% কর রেয়াত পাওয়া যায়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয়। গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা, সোলার প্যানেল আমদানিতে 50% ভ্যাট ছাড়, নবায়নযোগ্য প্রকল্পে 10 বছর করমুক্ত। ভারত পাকিস্তানের ট্যাক্স হলিডে কম। আমরা তো জানি বন্ডেড ওয়্যার হাউসের সুবিধা আছে, রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্কমুক্ত। ভারতে এটা আছে, কিন্তু খুবই জটিল প্রক্রিয়া। শ্রম খরচ সাশ্রয়ী, ন্যূনতম মজুরি বাংলাদেশে $120 মাসে, ভারতে $220 মাসে, পাকিস্তানে $150। এসিজেড এ করের হার, এসিজেড ভিত্তিক শিল্পে কর 10 থেকে 12%, ভারত এটা 15 থেকে 18%, পাকিস্তান এটা 20 থেকে 30%। ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনের প্রণোদনা 10 বছর করমুক্ত, ভারতে এটা সীমিত সুবিধা। আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন? ইন্ডিয়ায়, পাকিস্তানে, না বাংলাদেশে? বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি, বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে। বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া, এই জন্যই প্রফেসর ইউনূসের সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা, আমাদের পলিটিশিয়ানরা। বুঝছাও, 2025 থেকে 2041 পুরা বদলে যাবে বাংলাদেশ। কেমনে বদলাবে সেটা বলতেছি। এটা শুরুটা করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনূসকে, এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে। জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধি অর্জন করেছিল জানেন? জিয়া নিজে সৎ ছিলেন। প্রধান নেতা সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত।
বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে। প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয়। দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য। যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত। এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না, ডেটা বা আইডিয়ার উপর দাঁড়ায় তৈরি হয়। 2025 থেকে 2041 এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ। আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে। কিভাবে বদলাবো? আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো। শুধু অনুসরণ করলে হবে না, ট্রেন্ড সেটার হইতে হবে। চলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের ইকোনমিক চেহারা বদলাই দেব। ডাক্তার জাহেদের প্রশ্নের উত্তর এখানে পাবো। আলোচনাটা জটিল মনে হইতে পারে, অসুবিধা নেই, সেলসালায়া বুঝে যাবেন। গ্লোবাল ইকোনমির 67% এখন সেবা। কিন্তু সেবা শব্দটা একটু বোঝা মুশকিল। বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপিরিয়েন্স ইকোনমি। এক্সপিরিয়েন্স ইকোনমিতে আমরা খুব সহজে ঢুকে পড়তে পারবো। কিভাবে? প্রথমে ধরেন আমরা ডিজিটাল নমাড হাব করব। নামটা অদ্ভুত লাগতেছে, হ্যাঁ, আসেন এটা বুঝে দেখি ডিজিটাল নমাড হাব কি। ডিজিটাল নমাড হাব হইলে এমন একটা জায়গা, সেটা শহর হইতে পারে, গ্রাম হইতে পারে, নির্দিষ্ট স্থান হইতে পারে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নমাডরা একসাথে কাজ করবে, বসবাস করবে। তো ডিজিটাল নমাড মানে কি? মানে হচ্ছে সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে। আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে, কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতো, তাহলে তারা হয়ে যেত ডিজিটাল নমাড। এরকম ডিজিটাল নমাড অনেক আছে। তো ডিজিটাল নমাড হাবের বৈশিষ্ট্য কি? এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয়, সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয়। অনেক দেশ ডিজিটাল নমাডদের জন্য স্পেশাল ভিসা অফার করে। কোয়ার্কিং স্পেস থাকতে হয়, যেখানে সবাই একসাথে বসে কাজ করতে পারে, কম খরচে থাকা খাওয়া, যাতে বিদেশি কর্মীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, কমিউনিটি তৈরি করতে পারে, বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সাথে বন্ধুত্ব এবং যোগাযোগ হয়। আছে কি এরকম ডিজিটাল নমাড হাব? আছে। বালিতে আছে, ইন্দোনেশিয়ায়, চিয়াংমায়ে আছে, লিসবনে আছে, পর্তুগালে, বা তবিরিজিতে আছে, জার্জিয়া। এই সমস্ত জায়গা ডিজিটাল নমাড হাব হিসেবে পরিচিত। অনেক লোকজন যায় ওখানে। আমরা কোথায় ডিজিটাল নমাড হাব করতে পারি? সুন্দরবনে করতে পারি, কক্সবাজারে করতে পারি। কক্সবাজার শুধু সমুদ্র সৈকত না, আমরা স্মার্ট ওয়ার্ক স্টেশন রিসোর্ট করতে পারি, হাই স্পিড ইন্টারনেট করতে পারি, কোয়ার্কিং স্পেস দিতে পারি, ই ভিসা দিয়ে বাংলাদেশে বিশ্বের ফ্রিল্যান্সারদেরকে আকর্ষণ করতে পারি। আর কি করা যায় সার্ভিস সেক্টরে? হিউম্যান এআই কোলাবোরেশন করতে পারি। গার্মেন্টস শিল্পে এআই ডিজাইন টুলসের সাথে স্থানীয় কারিগরদের ক্রাফটম্যানশিপ জুড়ে দিয়ে বাংলাদেশি টেক্সটাইল প্যাটার্ন বিক্রি করতে পারি মার্কেট প্লেসে, ডিজিটাল মার্কেট প্লেসে। আর কি করতে পারি? কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এথিক্যাল ট্রেনিং ডেটা তৈরি করতে পারি। এটা আবার কি? কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এআই ট্রেনিং ডেটা লাগে, এথিক্যাল ট্রেনিং ডেটা। কারণ এআই যেভাবে শেখে তার ভিত্তি হলো ট্রেনিং ডেটা। স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো। এই ডেটা যদি পক্ষপাত দুষ্ট হয়, অসম্পূর্ণ হয়, সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয়, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্ত হবে ত্রুটিপূর্ণ, বৈষম্যমূলক বা ক্ষতিকর। এই এথিক্যাল ট্রেনিং ডেটার ন্যায্যতা নিশ্চিত করে। সব ধরনের মানুষকে, সব ধর্ম, ভাষা, লিঙ্গ, সংস্কৃতি, জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে। সংস্কৃতির প্রতি সম্মান জানায়। যখন এআই বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সবে সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার, নাহলে ভুল অর্থ বা অপমানজনক ফলাফল আসতে পারে। বিশ্বাসযোগ্যতা, মানুষ তখনই এর উপরে আস্থা রাখতে পারে যখন তারা দেখবে এর ফলাফলে ন্যায্যতা, সহানুভূতি আছে, নৈতিকতা আছে। এথিক্যাল ডাটা সেই ভিত্তিটা কইরা দেয়। আইনি আর সামাজিক ঝুঁকিও কমানো যায়। অনেক দেশে এখন এর নৈতিকতা এবং জবাবদিহিতা নিয়ে আইন তৈরি হইতেছে। এথিক্যাল ডাটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে। আর কি? স্থানীয় দক্ষতার মূল্যায়ন। বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয়। যেমন বাংলা ভাষা, লোকজ সংস্কৃতি, এই সমস্ত লেবেলিংয়ে বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারেন। যারা কোরআনের তাফসির জানেন তারা কোরআনের তাফসির বলতে পারেন বাংলায়। এটা এথিক্যাল ট্রেনিং ডাটা হিসেবে যুক্ত হতে পারে। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের নৈতিকতা, বাংলাদেশের মূল্যবোধ, এইসব নিয়ে কোডিং, ট্যাগিং করে আমরা ট্রেনিং ডাটা তৈরি করতে পারি। আমরা যদি আমাদের কালচারকে প্রমিনেন্ট করতে চাই, বাঙালি মুসলমানের সংস্কৃতি, এমনকি ইসলাম ধর্ম, এমনকি বাংলাদেশের মূল্যবোধ, তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং ডেটা বানাইতে পারি। বিশাল বাজার এটার মার্কেট ইন্ডিয়া নেবে না, অন্য কেউ নেবে না, কারণ এটা তো আমাদের কাজ, এটা আমার জায়গা, আমিই মাস্টার এইখানে, বুঝছাও? এই এথিক্যাল এআই ট্রেনিং ডেটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে। আপনি যদি বাংলা ভাষা, ইসলাম ধর্ম, লোকসঙ্গীত, ঐতিহ্য, সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন, তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো লেবেলিং, ট্যাগিং এবং শ্রেণীবিন্যাস করে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে বিক্রি করতে পারবেন। এই কাজের মাধ্যমে একদিকে যেমন এআইকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য, নৈতিক, এথিক্যাল, মানবিকভাবে গড়ে তুলতে সাহায্য করবেন, তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খাত।
সাংস্কৃতিক জ্ঞান ভিত্তিক ডেটা এক্সপোর্ট। 2 নম্বর তথ্য যা মনে রাখতে হবে তা হইতেছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ। S&P 500 এর 90% মূল্য হতেছে অদৃশ্য। তাহলে বুঝে নিই এই S&P 500টা কি, এটার গুরুত্ব কি। S&P 500 হইতেছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স 500 ইন্ডেক্স। পোর মানে গরিব না আর কি, সহজভাবে বললে হইলে এটা একটা স্টক মার্কেটের সূচক যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় 500টা পাবলিক কোম্পানির শেয়ারের পারফরমেন্সকে একত্রে তুলে ধরে। সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি, তাহলে ধরেন আপনি মার্কেটের সামগ্রিক অবস্থা জানতে চান, তখন আপনি প্রত্যেকটা কোম্পানি খবর না দেখে শুধু শীর্ষ 500টা বড় কোম্পানির অবস্থা দেখেন। যেমন ধরেন অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ইত্যাদি। এই 500টা কোম্পানির গড় ওঠানামা, মূল্যবৃদ্ধি বা হ্রাস একত্র করে S&P 500 সূচক তৈরি করা হয়। যখন এই সূচক বাড়ে তখন বোঝা যায় মার্কেট ভালো, কমলে বোঝা যায় বাজারে মন্দাভাব আছে। S&P 500 এর লিস্টেড থাকা মানে হইতেছে সেই কোম্পানি মার্কেট ভ্যালুতে বড়, লাভজনক এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে এর স্টক খোলা আছে। এই তালিকায় থাকা মানে কোম্পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল বলে বিবেচিত। অনেক ফান্ড যেমন পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে, যেগুলো এই যে S&P 500 আছে। এই S&P 500 বলতেছে যে পৃথিবীর 90% সম্পদ ইনট্যাঞ্জিবল বা অদৃশ্য সম্পদ। মানে এটা বাড়ি, কারখানা, ছাপানো টাকা, এমনকি সোনা, ডায়মন্ড, রূপা এই সমস্ত মতো না, দোকান, জায়গা জমির মতো না, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে বাংলাদেশের অদৃশ্য সম্পদ কি? বাংলাদেশের ইনট্যাঞ্জিবল অ্যাসেট হইতেছে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূমিকা রাখে। এগুলো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। আমাদের ভাষা, ধর্ম, নকশিকাথা, আমাদের ঐতিহ্য, আমাদের মূল্যবোধ, মুসলিমের স্মৃতি, জামদানি, কৃষাপাত, ওপেন সোর্স কোডিং কমিউনিটি, বাংলা কন্টেন্ট, প্রফেসর ইউনুস, অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রবাসী ডায়াসপোরা, আমরা সবাই ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আমরা ডিজিটাল হেরিটেজ লাইব্রেরি করতে পারি, 3D স্ক্যানিং করে প্রত্নতত্ত্ব, ঐতিহ্যবাহী পোশাক ডিজিটালাইজেশন করতে পারি, NFT আর্ট মার্কেট করতে পারি। এই NFTটা চাইলে কি এটা কিভাবে কাজ করবে? NFT মানে হইতেছে নন ফাঞ্জিবল টোকেন। এইটার আর্ট তৈরি করার একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা। এটা শুধু অর্থ উপার্জনের জন্য না, বরং জাতীয় পরিচয়কে গ্লোবাল করার একটা স্মার্ট মাধ্যম। আর একটু বিস্তারিত বুঝে দেখি। প্রথমে NFT আর্ট মানে কি? NFT আর্ট হলো ডিজিটাল আর্টের একটা ইউনিক কপি যা ব্লকচেনে নিবন্ধিত থাকে, যেমন ডিজিটাল পেইন্টিং, ভিডিও ক্লিপ, মিউজিক, কবিতা, এমনকি GIF, যেটা। বাংলাদেশের ইনট্যাঞ্জিবল অ্যাসেট দিয়ে NFT মানে কি কি বানাইতে পারি? সংস্কৃতি, লোক কাহিনী থেকে অনুপ্রাণিত ডিজিটাল আর্ট বানাইতে পারি। জামদানি বা নকশিকাতা ডিজাইন আধুনিক রঙে রিইমাজিন করে আমরা বানাইতে পারি। পয়লা বৈশাখের শোভাযাত্রা, 21শে ফেব্রুয়ারি, 24শের বর্ষা বিপ্লব, এই বিপ্লবের গ্রাফিতি, ভিডিও ক্লিপ, বৈশাখী মেলা, এসব থিমে NFT প্রিন্টিং করতে পারি, অ্যানিমেশন করতে পারি। লোক কাহিনী, পুরাণ, নকশিকাতার মাত, বেহুলা লক্ষিন্দর নিয়ে ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারি। ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তি, বর্ষা বিপ্লবের অ্যানিমেটেড ক্লিপ, অডিও আর্ট, বর্ষা বিপ্লবের পোস্টার ডিজাইন NFT করতে পারি। খিরসাপাতাম, জামদানি, শীতলপাটি এসব নিয়ে NFT অ্যানিমেশন করতে পারি। মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে গার্মেন্টস শ্রমিকের গল্প বলতে পারি, সেটাকে NFT করতে পারি। সাউন্ড এবং মিউজিক NFT করতে পারি, যেমন ধরেন পল্লী গীতি, ভাওয়া, নজরুল গীতি, বর্ষা বিপ্লবের র্যাপ, এগুলো রিমিক্স বা ফিউশন ভার্সন NFT হিসেবে প্রকাশ করতে পারি। দোতারা বা একতারা, যেগুলো আমাদের নিজেদের যন্ত্র, সেই বাদ্যযন্ত্রদের পরিবেশনা করতে পারি, NFT আর্ট তৈরি করতে পারি। এটা কেমনে বিক্রি করতে হয়, এটা তৈরি করতে হয় কেমনে, এটা একটু বুঝাই কই। মির্জা আব্বাসকে একটু কইয়া দিয়েন, চান্দা তোলা ছাড়াও আগামী দুনিয়ায় উপার্জনের অনেক উপায় আছে। উনি তো চান্দা তোলা ছাড়া কিছু জানেন না। শিখা রাখুক। প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন, যেমন লোকশিল্প, ইতিহাস, কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে। এখানে ডিজিটাল আর্টিস্ট বা AI ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন। 2 নাম্বার, ব্লকচেনে এটা মিন্ট করতে হয়, মিন্টিং বলে। মানে একটা NFT মার্কেট প্লেস, যেমন ধরেন OpenSea, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে, কইরা ব্লকচেনে রেজিস্টার করতে হবে, এটাই বলে মিন্টিং। 3 নাম্বার ধাপ হচ্ছে বিক্রির জন্য তালিকাভুক্ত করতে হবে, মূল্য ঠিক করতে হবে। আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন, বিডিং করলে কত, এগুলো ঠিক করলেন। আপনার NFT কে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন। 4 নাম্বার হচ্ছে প্রমোশন, সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে এবং NFT কালেক্টর আছে, তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন। আমরা মুসলিম নিয়ে দারুণ কাজ করতে পারি। কিভাবে আসেন একটু বুঝে দেখি। প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করে একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আনার প্রকল্প নিতে পারি। ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া
প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরিয়ে আনতে পারি, ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়ে আধুনিক পোশাকে রূপ দিতে পারি, গুচি বা প্রাদা এরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলোর সাথে সাথে পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি, স্টোরি টেলিং এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, তাইলে বাংলাদেশে কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে, বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো। এক কথায় মসলিনের ইতিহাসকে ভবিষ্যতের প্রযুক্তিতে গাইতা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতে পারি আমরা এখান থেকে। 3 নাম্বার তথ্য মনে রাখতে হবে, তা হইতেছে ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম। সেটা আবার কি তথ্য মনে রাখতে হবে? সেটা হইতেছে 30% গ্লোবাল রেভিনিউ এই ক্রস ইন্ডাস্ট্রি থেকে আসে। কিরকম? যেমন ধরেন টেলিমেডিসিন, এটা ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম। মেডিসিনের সাথে আইটি একসাথে মিলে টেলিমেডিসিন। এইরকম কি কি হইতে পারে আর দেখি আসেন। বাংলাদেশে কৃষি এবং টেকনোলজিকে জোরে লাগায় ভার্চুয়াল ফার্মিং করতে পারি। বাংলাদেশে গ্রামের কৃষকেরা মেটাভার্সে তাদের জমির ডিজাইন টুইন বানাবে। আইওটি সেন্সর দিয়া রিয়েল টাইম ডেটা দেখা বিদেশি ইনভেস্টররা এই ফসল কিনতে পারবে। তারপরে স্মার্ট ফিশারিজ ব্লকচেন করতে পারি, ইলিশের সাপ্লাই চেন ট্র্যাক করতে ব্লকচেন ব্যবহার করতে পারি। ইউরোপের সুপার মার্কেটে স্ক্যান করলে ইলিশ মাছে ভোক্তা দেখবে যে কোন মাছের নৌকা থেকে কোন সময় কত তারিখে ধরা হয়েছিল এই ইলিশ, কোন নদীতে ধরা হয়েছিল। আর কি করা যায়? ক্লাইমেট স্মার্ট ভিলেজ করতে পারি। কি সেটা? ধরুন সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোকে কার্বন নিউট্রাল ট্যুরিজম জোন বানানো যায়। ট্রাভেলাররা যারা আসবে টোকেন কিনবে, গ্রিন টোকেন কিনবে, তারা কার্বন অফসেট করতে পারবে। এটা আবার কি? গ্রিন টোকেন কি, কার্বন অফসেট কি? কার্বন অফসেট টোকেন হইতেছে টুরিস্টরা যখন বাংলাদেশে ভ্রমণ করবে তাদের ফ্লাইট, গাড়ি, হোটেল ইত্যাদি থেকে নির্গত হয় নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্যই পৃথিবীর উষ্ণতা বাড়ে। সেই জন্য যে ঝড়, ঝঞ্ঝাপ, জলোচ্ছ্বাস, বন্যা, দাবানল এগুলো তৈরি হয়, পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যায়। কার্বন নিঃসরণ কমাইতে পারলে এগুলো কমে যাবে। দেখেন না, বন্যা হইতেছে, গরম কত, এগুলো কমে যাবে, পৃথিবীর উষ্ণতা কমবে। তো এই কার্বন নিঃসরণকে পাপ হিসেবে দেখা হয় পশ্চিমে। আমাদের এই পশ্চিমের পাপ বোধকে কাজে লাগাইতে হবে। তারা বাংলাদেশে আসলে একটা গ্রিন টোকেন কিনবে, সে পাপকে মুছতে পারবে। মানে এটার অর্থ হইলো যে তারা এই গ্রিন টোকেনের যেটা দাম তার সমপরিমাণ অর্থ দিল, যা এমন একটা প্রজেক্টে দিল যে প্রজেক্ট যতখানি কার্বন সে উৎপন্ন করে আসছে সেই পরিমাণে কার্বন শোষণ বা হ্রাস করবে। সদ্বুদ্ধ। এই টোকেনের বিনিময়ে কি করতে পারে? টাকা দিয়ে আমরা সুন্দরবনে আশেপাশে গাছ লাগাতে পারি, কার্বন টানবে। সৌরবিদ্যুৎ বসাতে পারি, কার্বন টানবে। বায়ো টয়লেট তৈরি করতে পারি, ইকো ট্যুরিজম করতে পারি। প্রত্যেকটা টোকেন ট্র্যাকযোগ্য হবে ব্লকচেনের মাধ্যমে, মানে কেউ জালিয়াতি করতে পারবে না। তো ট্রাভেলারের লাভ কি? যে আসবে তার লাভ কি এই গ্রিন টোকেন কিনে? 1 নম্বর লাভ হইতেছে পরিবেশ বান্ধব পর্যটক হিসেবে আন্তর্জাতিক সার্টিফিকেট বা ব্যাচ পাবে। এটা কর্পোরেট সিএসআর বা ব্যক্তিগত সোশ্যাল প্রোফাইলে কাজে লাগবে। খুব দামি জিনিস এটা। পশ্চিমে অনেক দেশ কার্বন অফসেট টুরিস্টের জন্য ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ইউরোপে তো পাওয়া যায়। ইকো ফ্রেন্ডলি ট্রাভেলার লেভেল দিয়ে তারা অন্যদের তুলনায় বেশি সম্মান সুযোগ পাবে, ডিসকাউন্ট পাবে, এক্সক্লুসিভ ট্যুর পাবে। বাংলাদেশের লাভ কি? বিদেশি টাকা ঢুকবে গ্রামীণ পরিবেশ প্রকল্পে, সরকারের কোনো খরচা ছাড়াই। স্থানীয় মানুষ গাছ লাগাবে, ইকো ট্যুর গাইডিং করবে, গ্রিন হোটেল ম্যানেজমেন্ট করবে, কাজ পাবে। সুন্দরবনে উপকূলে এলাকা জলবায়ু সহনশীল হবে, ক্লাইমেট রেজিলিয়েন্ট বলি আমরা, সেটা হয়ে উঠবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ গ্রিন ট্যুরিজম ব্র্যান্ডিং তৈরি হবে, যা আরও ট্যুরিস্ট এবং ইনভেস্টর টানবে। আর কি করা যায়? এডুকেশনের রেভলিউশন করা যায়, স্কিল স্টক এক্সচেঞ্জ করতে পারি। সেটা কি? শিক্ষাকে এখন আর শুধু সার্টিফিকেটের জন্য না, ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে ভাবা দরকার। কেউ যদি নতুন স্কিল শিখে, যেমন ধরেন কোডিং শিখলো, ইংরেজি শিখলো, সেই স্কিলের ভিত্তিতে সে অর্থনৈতিক সুবিধা পাইতে পারে। যেমন ক্ষুদ্র ঋণ বা চাকরির সুযোগ। মাইক্রো লার্নিং অ্যাপ থাকবে, এখানে রিক্সা চালক, গৃহিণী, কৃষক সবার জন্য সহজ ভাষায় 5 মিনিটের ভিডিও লেসন থাকবে। বাস্তব ভিত্তিক স্কিল যেমন বেসিক কোডিং, দৈনন্দিন ইংরেজি, ডিজিটাল লেনদেন এসব শিখবে। প্রত্যেকটা কোর্স শেষে পাওয়া যাবে ডিজিটাল ব্যাচ, যা হবে স্কিলের প্রমাণ। এই ডিজিটাল ব্যাচ জমা দিয়া লোকজন ক্ষুদ্র ঋণ নিতে পারবে বা স্বল্প মেয়াদে কাজ নিতে পারবে। এটা স্কিল প্রোফাইল তৈরি হবে তার, যা ব্যাংক, এনজিওর কাছে একজন ব্যক্তির স্কিল ক্রেডিট হিস্ট্রি হিসেবে কাজ করবে। এইভাবে শিক্ষাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে শেখা মানে শুধু জ্ঞান না, আয়ের পথ খুলে যাবে। আর কি করা যায়? গেমিফাইড ভোকেশনাল ট্রেনিং করা যায়। সেটা আবার কি? গার্মেন্টস কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি। প্রথাগত ট্রেনিং তো একঘেয়ে, সময় সাপেক্ষ। তাই গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণকে ইন্টারেক্টিভ গেমের মতো বানায় ফেলা যায়, যাতে শেখাটাই হয়ে যায় মজার এবং কার্যকর একটা জিনিস। কিভাবে করা যায়? ভার্চুয়াল রিয়েলিটি এর সাথে মোবাইল সাইমুলেশন এক করতে হবে। গার্মেন্টসের মেশিন, সেলাই, কাটিং, প্রেসিং এগুলো শেখানো হবে ভার্চুয়াল পরিবেশে।
ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে সাধারণ মোবাইল অ্যাপে 360 ডিগ্রি ভার্চুয়াল ট্রেনিং করা সম্ভব। ব্যবহারকারীরা মনে করবে যে তারা বাস্তবে মেশিন চালাইতেছে, কাজ শিখতেছে। প্রত্যেকটা মডিউল শেষ করলে পয়েন্ট পাবে, লেভেল আপ হবে, ডিজিটাল ব্যাচ পাওয়া যাবে। সঠিক সময়ে কাজ করলে পারফেক্ট স্কোর, ভুল করলে ফিডব্যাক। বন্ধু-বান্ধবদের সাথে স্কোর তুলনা করার সুযোগ থাকবে, ফলে প্রতিযোগিতা এবং আগ্রহ বাড়বে। রিওয়ার্ডস থাকবে এবং যেটা বাস্তব সংযোগ থাকবে। পয়েন্ট জমা হলে তার রূপান্তরিত হবে বাস্তব সুবিধায়, যেমন প্রশিক্ষণের সার্টিফিকেট, পদোন্নতির সুযোগ, কর্মদক্ষতার ভিত্তিতে বোনাস বা ইনসেন্টিভ। এটা কেন দরকার? ধরেন অনেক গার্মেন্টস কর্মী পড়ালেখায় দুর্বল, তাদের জন্য ছবি, ভিডিও, গেমিং সবচেয়ে কার্যকর মাধ্যম। এটাকে ট্রেনিং মনে হবে না, ক্লাস মনে হবে না, খেলা মনে হবে। এটা শেখায়, আগ্রহ বাড়াবে। আপনি সেফটি বলেন, প্রোডাক্টিভিটি বলেন, কোয়ালিটি বলেন, সবকিছুতে এটা দিয়ে উন্নয়ন করতে পারবেন। এর ফলে একটা ডিজিটাল স্কিল ফাইল তৈরি হবে প্রত্যেক শ্রমিকের জন্য। ভবিষ্যতে যে কোনো শিল্পে চাকরি পেতে এই ডিজিটাল স্কিল প্রোফাইল হবে তার পরিচয়পত্র। আর কি হইতে পারে? ডিজিটাল দ্বিতীয় প্রবাস। সেটা আবার কি? আমরা মেটাভার্স এমবেসি খুলব। আজকের দুনিয়া তো প্রবাস মানে শুধু মালয়েশিয়া, সৌদি আরব বা ইউরোপে যাওয়া না। এই ফিজিক্যাল বর্ডার এটা এখন ভার্চুয়াল। মানে আপনি যেখানে থাকেন ডিজিটাল স্পেসে আপনি পুরা বিশ্বের সাথে যুক্ত হইতে পারেন। এটাই হইতেছে দ্বিতীয় প্রবাস। একটা ভার্চুয়াল অভিবাসনের সুযোগ এনে দেয় কাজ, ব্যবসা, সংস্কৃতির এবং আন্তর্জাতিক পরিচিতির। আমরা মেটাভার্স এমবেসি খুলব, বা এটা হবে বাংলাদেশের ভার্চুয়াল দূতাবাস। কি হবে এতে? বাংলাদেশের ওই মেটাভার্স এমবেসিতে ডিজিটাল প্যাভিলিয়ন থাকবে। সেখানে থাকবে আমাদের ব্যবসা, সংস্কৃতি, স্টার্ট আপ এবং উৎসবের ভার্চুয়াল ঠিকানা। এখানে কালচারাল ইভেন্টস থাকবে লাইভ এবং ভার্চুয়াল। আমাদের নববর্ষের ফেস্টিভ্যাল থাকবে, ঈদ থাকবে, জামদানি ফ্যাশন শো থাকবে, নকশিকাঁথা প্রদর্শনী হবে, লোকসঙ্গীত হবে, কনসার্ট হবে, নাটক হবে, নাচ গান সব ভার্চুয়াল মঞ্চে। ডিজিটাল শপ থাকবে, এক্সপোর্ট বুথ থাকবে, সেখানে জামদানি, হস্তশিল্প, হোম ডেকোরেশনের পণ্য, এনএফটি যা আগে বললাম এটার মার্কেট প্লেস থাকবে। প্রবাসীদের জন্য রেমিটেন্স, ইনভেস্টমেন্ট গাইড থাকবে, বাংলা কোচিং থাকবে প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য, সব ভার্চুয়াল সহায়তায়। ভার্চুয়াল সেবা দান করবো। এখানে আমরা ই পাসপোর্ট অ্যাসিস্ট্যান্স দেবো, চাকরি সংক্রান্ত গাইডলাইন দেব, ভার্চুয়াল কনসালটেশন দেব। এখানে স্টার্ট আপ এবং ইনোভেশন জোন থাকবে। বিশ্বের যে কোনো জায়গা থেকে তরুণেরা বাংলাদেশি স্টার্ট আপ প্রজেক্টের যে পিস সেটা শুনতে পারবে, যে কেমন এই স্টার্ট আপে বিনিয়োগ করা যাবে কিনা। ফান্ডারদের সাথে নেটওয়ার্ক তৈরি করে দেবে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশি তরুণদের একটা বিশাল অংশ গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত হতে চায়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপোজারের ঘাটতি আছে। ডিজিটাল দ্বিতীয় প্রবাস মনে হচ্ছে যে ঘরে বসে আন্তর্জাতিক পরিচয় এবং অংশগ্রহণ। বিশ্ব যেখানে আমাদের দোরগোড়ায় চলে আসছে, ওইখানে বাংলাদেশের দরজাটাও মেটাভার্সে খুলে দিতে হবে। এটাই হবে ভবিষ্যতে ডিজিটাল নেশন মডেলের প্রথম পদক্ষেপ। এই মাটির গায়ে ঘাম ঝরায়, এই আকাশের নিচে স্বপ্ন বুইনা, বিরচিত লড়াই কইরা, রাজপথে রক্ত দিয়া আমরা ছিনায় আনছি আর একটা স্বাধীনতা। আজ সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না, বরং বিপ্লবের ঝলকে বিশ্বকে কাঁপায় তোলার। যারা বলে বাংলাদেশে কিছু হবে না, তাদের কান ঝালাপালা কইরা দিতে হবে আমাদের কাজ দিয়া, সাহস দিয়া, সাফল্য দিয়া। যারা বলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, রাজনীতি অস্থির, তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে, সৃজনশীলতা আছে, আছে বুকের মধ্যে আগুন, অবিনাশী আগুন। আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না পড়ি, কাল কেউ এসে আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে না। আজকেই সময় নিজেদের ভাগ্য নিজের লেখার, আজকেই সময় বাংলাদেশকে পাল্টায় দেওয়ার। আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না, আমরা হব সৃজনশীলতার সৈনিক, প্রযুক্তির যোদ্ধা, অর্থনীতির স্থপতি। আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল সিল্ক রোডের নতুন কাফেলা শুরু হয়েছিল কক্সবাজারের বালুতে পা রাইখা। আমরা এনএফটি বানাবো, মুসলিম ফেরত আনবো, এথিক্যাল এআই ডাটা এক্সপোর্ট করব, ভার্চুয়াল দূতাবাস বানাবো, আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবোত্তর বাংলাদেশ কাকে বলে। 2041 আসবে, আমরা চাই বা না চাই, সবার জন্য আসবে, পৃথিবীর সবার জন্য আসবে। কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে, প্রস্তুতি নেবে। আপনার হাতে, আমার হাতে, আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে। চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে, আমরাই জেতাবো। এটাই বিপ্লব, এটাই আমাদের সেই অধরা স্বপ্ন যার জন্য আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাঁতার কাটছে। সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।